নমস্কার বন্ধুরা। বিশ্ব রাজনীতিতে বর্তমানে কি চলছে বোঝা খুব মুশকিল। বয়স্করা যদি হুট করে কখনো খবর দেখেন তাহলে হয়তো তারা বুঝতেই পারবেন না যে কোনো পাড়ার ছ্যাঁচড়া গুন্ডাদের ক্যাচাল দেখছেন নাকি দুই দেশের রাষ্ট্রপতির লড়াই। কাউকে পছন্দ হলো না, সোজা বাড়ি থেকেই তুলে নিয়ে আটকে রেখে দিয়েছে। দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়েছে, একজন আরেকজনের প্রাইভেট চ্যাটকেই বলে লিক করে দিচ্ছে। ভাবুন তাহলে, বোঝাই মুশকিল যে এখানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কথা বলা হচ্ছে নাকি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হচ্ছে, যেখানে একজন আরেকজনের প্রাইভেট চ্যাটকে সোশ্যাল মিডিয়াতে এসে ভাইরাল করে দিচ্ছে। হ্যাঁ, এমনই অবাক করার মতো কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প। ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর কথায় গোসা হয়ে তিনি ম্যাক্রোর প্রাইভেট চ্যাটকেই একদম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। তবে শুধু চ্যাটকে লিক করাই নয়, বরং তার সাথে সাথে ওপেন থ্রেটও, যে আমার কথা না শুনলে ফ্রান্সের ওয়াইন আর শ্যাম্পেনের ওপর 200% ট্যারিফ লাগিয়ে দেবেন তিনি। ম্যাক্রো ট্রাম্পের ঠিক কোন কথা শোনেননি এবং ম্যাক্রো ওনার এই হিউমিলিয়েশনের জবাব দিলেন নাকি ঢোক গিলে এটাও হজম করে নিয়েছেন, সেই বিষয়ে তো আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে তার সাথে সাথে যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, যে ইউক্রেন সংঘাত এবং ট্রাম্পের এইসব নীতির ফলে কোনো দেশ যদি সবচেয়ে বেশি লাভবান হচ্ছে সেটি হলো একমাত্র ভারত। সেটা আবারও প্রমাণিত হয়ে গেছে। আমেরিকা এবং ইউরোপের মধ্যে এই যে তুমুল ঝগড়া চলছে, এর মাঝখান দিয়ে কিন্তু একদম চুপচাপ করে ভারত এমন এক জ্যাকপট জিতে নিয়েছে যা ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভ্যান ডার লিয়েন নিজের মুখে স্বীকার করেছেন। তিনি ডাভোসে দাঁড়িয়ে সকলের সামনে ঘোষণা করেছেন যে ভারত এবং ইউরোপের মধ্যে হতে চলা এই ফ্রি ট্রেড ডিলটি হতে চলেছে দ্য মাদার অফ অল ডিলস। অর্থাৎ যতই আমেরিকা ইউরোপকে লাথি মারছে, ততই ইউরোপ কিন্তু বাঁচার জন্য ভারতের দরজাতেই এসে পড়ছে। চলুন তাহলে ট্রাম্পের বোর্ড অফ পিসের পাগলামি থেকে ম্যাক্রোর সেই গোপন মেসেজ এবং আমাদের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সবকিছুই একদম সহজে বুঝে নেওয়া যাক। সবার আগে আসি যে ট্রাম্প হঠাৎ করেই ম্যাক্রোর উপর এত কেন রেগে গেলেন। দুজনের মধ্যে মনোমালিন্য আছে সেটা তো আমরা জানতাম, যে ম্যাক্রো ট্রাম্পকে ডোনাল্ড ডোনাল্ড বলে ডাকে, মিস্টার প্রেসিডেন্ট বলেন না, পিঞ্চ করেও অনেক সময় কোথাও কোথাও কথা বলে ফেলেছেন। তবে সেটা এতটা খারাপ তো ছিল না। আসলে এবারের ঘটনাটি শুরু হয় যখন ট্রাম্প সূত্র মারফত জানতে পারেন যে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রো ট্রাম্পের বোর্ড অফ পিস বা শান্তির বোর্ডে যোগদান করবেন না বা না করার চান্সই বেশি। ট্রাম্প এটি শুনেই একদম তেলে বেগুনে জ্বলে ওঠেন, কারণ আপনারা তো জানেনই যে ট্রাম্প এখন ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘকে গুরুত্বহীন করার জন্য নিজেরই প্রাইভেট একটি রাষ্ট্রসংঘ তথা বোর্ড অফ পিস তৈরি করছেন, এবং যেখানে যোগদানের জন্য তিনি অলরেডি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদেরকে চিঠিও পাঠিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তাই এই বিষয়ে আর গভীরে যাচ্ছি না। তবে সেখানে আমি বলেছিলাম যে ভারত $1 বিলিয়ন দিয়ে এই বোর্ডে পার্মানেন্ট মেম্বার তো মনে হয় না হবে, কিন্তু অস্থায়ী মেম্বার হিসাবে যুক্ত হয়ে থাকতে পারে। কারণ প্রতিটা দেশেরই এখন ট্রাম্প ট্যারিফ বা শুল্কের ভয় আছে, একদম হয়েছেও তাই। ভারত কি করবে সেটা তো এখনো কনফার্ম হয়নি। তবে ট্রাম্প যখনই সূত্র মারফত শুনতে পেরেছেন যে ফ্রান্স হয়তো এই বোর্ডে যুক্ত হবে না, ব্যাস আর কই যায়। প্রথমে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর প্রাইভেট মেসেজই সোশ্যাল মিডিয়ায় লিক করে দেন এবং তারপর ম্যাসিভ 200% শুল্কের হুমকিও দিয়ে দেন। এমনকি তারপরও তিনি থেমে থাকেননি, বরং ম্যাক্রোর রাজনৈতিক ক্যারিয়ার তো কদিনেই শেষ হয়ে যাবে, তাই ওর কথা শুনে G7 বৈঠকে গিয়ে কি হবে এগুলোও সোজা শুনিয়ে দিয়েছেন। এক এক করেই বলি। প্রথমে ম্যাক্রোর টেক্সট মেসেজে কি ছিল সেটা শুনুন। ম্যাক্রো লিখেছিলেন, বন্ধু আমার, সিরিয়ার বিষয়ে আমরা পুরোপুরি একই অবস্থানে আছি। ইরান নিয়েও আমরা বড়সড় কাজ করতে পারি, কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে আপনি ঠিক কি করছেন আমি বুঝতে পারছি না। চলুন বড় কিছু গড়ে তোলার চেষ্টা করি। এক, দাভোসের পর বৃহস্পতিবার বিকালে প্যারিসে আমি একটি G7 বৈঠকের আয়োজন করতে পারি। পাশাপাশি তার সাইডলাইনে ইউক্রেনীয়, ড্যানিশ, সিরিয়ার ও রাশিয়ার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানাতে পারি। 2, যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে বৃহস্পতিবার প্যারিসে আমরা একসঙ্গে নৈশভোজ করতে পারি। ট্রাম্প এই মেসেজ দেখে এত তেলে বেগুনে জ্বলে ওঠেন যে এত বড় সাহস, আমি নাকি বিশ্বের সম্রাট, আর আমি কি করব না করব সেই বিষয়ে আমি ম্যাক্রোকে কৈফিয়ত দিব, নাও 200% ট্যারিফ। হ্যাঁ, অনেকটা এমনই করেছেন তিনি পাবলিকালি হুমকি দিয়েছেন, হি উইল নট বি দেয়ার ফর লং, মানে ম্যাক্রোর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে, তিনি আর বেশি দিন ক্ষমতায় নেই। যদি ফ্রান্স ওনার বোর্ড অফ পিসে জয়েন না করে অথবা গ্রিনল্যান্ড ইস্যুতে বাধা দেয়, তাহলে তিনি ফ্রেঞ্চ ওয়াইন এবং শ্যাম্পেনের ওপর সোজা 200% ট্যারিফ বসিয়ে দেবেন। ট্রাম্পের ডাইরেক্ট কোট ছিল, আই উইল পুট এ 200% ট্যারিফ অ্যান্ড হি উইল জয়েন।
did he say that? Well, nobody wants him because he's going to be out of office very soon. So, that's all right. What I'll do is if they feel like Costo, I'll put a 200% tariff on his wines and champagnes, and he'll join. But তবে আপনি হয়তো ভাবছেন যে ম্যাক্রো সেই মেসেজে এমন কি কথা বলেছিলেন যে ট্রাম্প এত ক্ষেপে গেছেন। আমাদের দেখে তো তেমন অসম্মানজনক এখানে কিছু লাগছে না। আসলে সেখানে দেখবেন ম্যাক্রো বারবার G7 গ্রুপের মিটিংয়ে এসে আলোচনার কথা বলছিলেন। অন্যদিকে আবার এমন খবরও আসছিল যে ফ্রান্স ট্রাম্পের এই শান্তির গ্রুপে যুক্ত হবে না। এটাই ট্রাম্পের একদম গায়ে লেগে গেছে। আচ্ছা বেটা, আমার গ্রুপে যুক্ত না হয়ে আমাকেই উল্টো G7 বৈঠকে ডাকা হচ্ছে মীমাংসার জন্য। দাঁড়াও, যাচ্ছি আমি বৈঠকে। এইসব করে তাই পরের দিন তিনি আবার একই কথা বলেন, ম্যাক্রোর ক্যারিয়ার শেষ, ও বেশি দিন থাকবে না, তাই ওনার ডাকে G7 মিটিংয়ে গিয়ে কোনো লাভ নেই। Thank you, Mr. President. Could you still go to Paris for the G7 emergency meeting as offered by President Macron? no, I wouldn't do that. No. Because Emmanuel's not going to be there very long, and there's no longevity there. He's a friend of mine. He's a nice guy. I like Macron, but he's not going to be there very much longer, as you know. And I think I have meetings with the people that are directly involved, not some of the people you're talking about. যাই হোক, তবে এই যে পশ্চিমে এক প্রকার গৃহযুদ্ধ চলছে, একদিকে আমেরিকা ইউরোপকে থ্রেট দিচ্ছে, অন্যদিকে পূর্ব দিক থেকে রাশিয়া তো আছেই, আর মাঝখানে ইউরোপ ভয়ে কাঁপছে। এর মধ্যে সবথেকে বড় বেনিফিশিয়ারি কিন্তু আমাদের ভারত হচ্ছে। অনেকেই আগে ভাবতো যে ইউরোপ একসময় ভারতের সাথে ভালো সম্পর্কের কথা বলে, আবার অন্যদিকে ভারত পাক সংঘাত হলেই পাকিস্তানের দিকেই হালকা বেশি ঝোঁক দেখা যায় তাদের। ইউরোপ আসলে চায়টা কি চায় এখন হয়তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। বেচারাদের চাওয়া পাওয়ার তো কোনো জায়গাই নেই। আমেরিকা যা বলে ওদের তাই করতে হয়। নিজের জমির জন্যই তারা মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছে না ঠিক করে। আমেরিকা যা বলছে তাদেরকে একদম সেটাই করতে হচ্ছে। গ্রিনল্যান্ড নেব করে গ্রিনল্যান্ডে আরো সেনা পাঠিয়ে দিয়েছে আমেরিকা। তাও আবার লিখে দিচ্ছে যে ডেনমার্কই নাকি এই সেনা পাঠানোর পারমিশন দিয়েছে। বুঝতেই পারছেন যে এতদিন সোজা হয়ে না দাঁড়াতে এখন এদের শিরদাঁড়া এমনই বেঁকে গেছে যে এখন নিজের জন্য তারা শিরদাঁড়া সোজা করতে পারছে না। যাই হোক, তাই এতদিনে গিয়ে ইউরোপ এখন বুঝতে পারছে যে স্বাধীনতার এখন একটি মাত্রই রাস্তা ভারত। তাই ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দাঁড়িয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভ্যান ডার লেয়েন ভারতের সাথে কিছুদিনের মধ্যেই হতে চলা ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে এক ঐতিহাসিক বয়ান দিয়েছেন। তিনি বলেছেন, দ্য আপকামিং ইউ ইন্ডিয়া ট্রেড ডিল ইজ গোয়িং টু বি দ্য মাদার অফ অল ডিলস। অর্থাৎ আসন্ন ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে হতে চলা মুক্ত বাণিজ্য চুক্তিটি হতে চলেছে এখনো পর্যন্ত হওয়া সমস্ত চুক্তির জননী। And right after Davos, the next weekend, I will travel to India. There's still work to do, but we are on the cusp of a historic trade agreement. Indeed, some call it the mother of all deals. One that would create a market of 2 billion people, accounting for almost a quarter of global GDP. And crucially, that would provide a first mover advantage for Europe with one of the world's fastest growing and most dynamic continents. উনি এই মাদার অফ অল ডিলস শব্দটা এমনি ব্যবহার করেননি। এর জিওপলিটিক্যাল গুরুত্ব কিন্তু অত্যন্ত মারাত্মক। কারণ এই ডিল সাইন হলেই ভারতের টেক্সটাইল থেকে লেদার এবং আইটি সার্ভিসেস ইউরোপের মার্কেটে ডিউটি ফ্রি বা খুব কম ট্যাক্সেই ঢুকে পড়বে। ইউরোপীয় কোম্পানিগুলো এখন চায়না +1 স্ট্র্যাটেজি খুঁজছে। ট্রাম্পের ভয়ে তারা আমেরিকা ছাড়াও দ্বিতীয় ইমার্জিং মার্কেট খুঁজছে। অর্থাৎ তাদের এখন একমাত্র গন্তব্য কিন্তু ভারত। এই চুক্তি সেই ইনভেস্টমেন্টের দরজাও খুলে দেবে। এমনকি এই ডিলে শুধু পণ্য কেনাবেচাই নয়, বরং গ্রিন এনার্জি থেকে ডিফেন্স, এমনকি সেমিকন্ডাক্টর টেকনোলজিতেও ইউরোপ ভারতের সাথে হাত মেলাতে বাধ্য হবে। এবং এই সব কেন এতটা ইম্পর্টেন্ট, কারণ ভূ রাজনীতিতে আপনারা জানেনই যে কোনো পার্মানেন্ট বন্ধু অথবা শত্রু হয় না, শুধু থাকে পার্মানেন্ট ইন্টারেস্ট। এবং এই চুক্তির ফলে ইউরোপের ইন্টারেস্ট ভারতের প্রতি কয়েক গুণ বেড়ে যাবে। তারা ভারতের ওপর আরো অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বে, যার সরাসরি প্রভাব ভবিষ্যতের কূটনীতিতেও আপনারা অবশ্যই দেখতে পারবেন কিভাবে ইউরোপের সুর ধীরে ধীরে ভারতের প্রতি নরম হতে থাকে। অর্থাৎ সোজা ভাষায় বললে, যেই ইউরোপ একসময় ভারতের শক্তিকে ছোট করে দেখানোর হাজার চেষ্টা করত, সেই ইউরোপই কিন্তু এখন নিজেরাই চাচ্ছে ভারতকে শক্তিশালী দেখতে। কারণ তারা জানে যে বিশ্বকে এক মেরু অথবা দ্বিমেরু হওয়ার থেকে কেউ যদি বাঁচাতে পারে
সে হলো একমাত্র ভারত। তাই এখন আমেরিকা যখন ইউরোপের দরজা বন্ধ করছে, তখন ভারত ইউরোপের জন্য নিজের দরজা খুলে দিয়েছে, কিন্তু সেটা অবশ্যই ভারতের নিজের শর্তে। ইউরোপ এখন বুঝতে পারছে তাদের ভবিষ্যৎ ওয়াশিংটনের সাথে নয়, বরং দিল্লির সাথে বন্ধুত্বের উপর নির্ভর করছে। তবে আপনাদের এই বিষয়ে কি মত? ইউরোপ কি সত্যিই ভারতকে তাদের লং টার্ম পার্টনার হিসেবে দেখছে, নাকি ট্রাম্পের ভয় কেটে গেলেই আবার তাদের সেই পূর্ণ রূপই বের হয়ে যাবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করে আমাকে এভাবে সাপোর্ট করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন, কারণ এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে এতটা উৎসাহিত করে যা শব্দে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।